নমস্কার, সুদীপ্তার স্বপ্নপূরণ চ্যানেল থেকে আমি সুদীপ্তা বলছি। যারা যারা আমার নিয়মিত দর্শক এবং শ্রোতা, তাদের কাছে অনুরোধ করব তারা আজকের অডিও স্টোরিটা দয়া করে একটু মন দিয়ে শুনবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং গল্প সম্বন্ধে বা আমার পরিবেশন সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে শুরু করতে চলেছি নতুন একটা অডিও স্টোরি। শুনতে থাকুন। 4:30 দিকে একজন বয়স্ক লোককে নিয়ে হেসে কথা বলতে বলতে যখন মামি ঘরের দিকে যাচ্ছিলেন, আমি তখন কলতলায় বসে দুপুরের রান্নার পর ভিজিয়ে রাখা কড়াটা মাজছিলাম। লোকটা আমার দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে হাসছিল। মামি সেটা দেখতে পেয়ে হেসে লোকটাকে যেন কি বললেন। লোকটাও হেসে আমার দিকে তাকিয়ে অসভ্য ইঙ্গিত করে মামির সঙ্গে ঘরে চলে গেল। মিনিট 5 পর মামা ছুটে এসে আমাকে কলতলা থেকে তুলে আড়ালে নিয়ে এসে এদিক ওদিক তাকিয়ে বললেন, তুই এখান থেকে পালিয়ে যা। তুই যে লোকটা গেল দেখলি না, ওর সাথে তোর মামি টাকার লোভে বিয়ে দিতে চাইছে। বিয়েটা হচ্ছে উপর উপর, আসলে তোর মামি তোকে বিক্রি করে দিচ্ছে। লোকটা আগে 2বার বিয়ে করেছিল, কিন্তু তার কোনো বউ বেশি দিন টেকেনি। একজন মারা গিয়েছিল আর একজন অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে বলে আমার 2 বাহু ধরে বললেন, তোর এত বড় ক্ষতি হোক আমি চাই না। তোকে তোর মামি ডাকলে বাথরুমে যাওয়ার নাম করে পিছনের দরজা দিয়ে যেদিকে পারিস বেরিয়ে যাস। ততক্ষণ আমি ওই লোকটা আর তোর মামির সাথে কথা বলতে ব্যস্ত থাকব। তোর উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব গুছিয়ে আমি একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। তুই রাত্রিরে যেখানটায় শুয়ে থাকিস সেখানকার বাক্সের পাশে থাকবে। যখন যাবি ওটা নিতে যেন ভুলিস না। তোর মামি মনে করে তোকে না সরালে তার 2 মেয়ের কারুরই বিয়ে হবে না, কারণ তোর সুন্দর চেহারা আর তোর মামির মেয়ে 2 একেবারে মামির মতো। জানি না শেষ পর্যন্ত তোর কপালে কি লেখা আছে, তবে ঈশ্বরের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি তোর যেন কোনো বিপদ আপদ না হয়। যেখানেই থাকিস ভালো থাকিস বলে মামা আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, কোনো সমস্যায় পড়লে ভয় পাবি না, সাহস করে সমস্যার মুখোমুখি দাঁড়াবি। কথাটা বলে মামা একটু মুখ বাড়িয়ে মামির ঘরের দিকে তাকিয়ে বললেন, তোর সঙ্গে এত সময় ধরে কথা বলছি, সেটা তোর মামি যদি দেখে ফেলে তাহলে আমায় আর আস্ত রাখবে না। আমি ওদিকে গেলাম, পারলে আমায় ক্ষমা করিস বলে মামা আমার হাতে 5টা 100 টাকার নোট দিয়ে মাথা নিচু করে চোখ মুছতে মুছতে চলে গেলেন। আমি 19 বছরের অনিমা, দক্ষিণ 24 পরগনার জয়নগরে মামার বাড়িতে থাকি। যখন আমার 7 বছর বয়স তখন ডেঙ্গুতে আমার মা মারা গিয়েছিলেন। শুনেছি আমার জন্মের 1.5 বছর পর বাবা শহরে ধান বিক্রি করতে গিয়ে আর ফিরে আসেননি। সেই থেকে মামার বাড়িতে মানুষ কতটা হয়েছি বলতে পারবো না, তবে সমস্ত কাজে পটু হতে হয়েছে মামির তাড়ায়। মামির 2 মেয়ে, এক মেয়ে কলেজে পড়ে আর এক মেয়ে ক্লাস 10-এ। আমি 406 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করা সত্ত্বেও মামি বললেন, তোর আর পড়াশোনা করতে হবে না, বাড়ির কাজকর্ম কর। মামা যদিও বলেছিলেন কলেজে ভর্তি হওয়ার জন্যে, কিন্তু মামি সেটা চাননি। মামির বক্তব্য ছিল, বেশি লেখাপড়া শিখে গেলে বিয়ে দেওয়ার জন্যে পাত্র পাওয়া যাবে না। তাই আমার আর মামার ইচ্ছা থাকলেও কলেজে আর যাওয়া হয়নি। সন্ধ্যের একটু আগে লোকটার জন্যে মামা মিষ্টি এনে দিলে মামি যখন ভালো কাপড় চোপড় পরে মিষ্টির প্লেটটা সাজিয়ে নিয়ে লোকটার সামনে গিয়ে দিতে বললেন, মামিকে বললাম, বাথরুম থেকে হাতে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে এসে দিচ্ছি বলে মামার কথা মতো আমার জিনিসগুলো নিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে পড়লাম। যখন আমি জয়নগর স্টেশনে এলাম তখন 7টা বাজে। চারিদিকে
অন্ধকার ঘনিয়ে এসেছে, ঠান্ডাটাও বেশ পড়েছে। পাতলা চেরা উলের একটা সোয়েটার গায়ে আছে ঠিকই, কিন্তু তবুও শীত করছে। ওড়নাটা মাথার ওপর দিয়ে কান দুটো ঢেকে ফাঁকা বেঞ্চিতে বসে ভাবছি, আমার তো কোথাও কেউ পরিচিত নেই, যাব কোথায়? আর থাকলেও সেখানে যাওয়া যেত না, তাহলে মামির কাছে খবর চলে যেত। তখনই অ্যানাউন্স হলো শিয়ালদা যাওয়ার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। ট্রেনে উঠে পড়লাম। শিয়ালদা স্টেশনে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজতে 10 মিনিট বাকি। হাঁটছি আর ভাবছি, একে তো ঠান্ডা, তার উপর রাত হয়েছে। কোথাও বসে থাকার থেকে কোনো ট্রেনে উঠে পড়াই ভালো। যে কোনো এক জায়গায় তো যাবে, তারপর দেখা যাক ভাগ্য আমাকে কোন দিকে নিয়ে যায়। জীবনে প্রথম অচেনা অজানার উদ্দেশ্যে বেরিয়েছি, তাও এই শীতের রাতে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে। শেষ পর্যন্ত আমি কি পারবো নিজেকে বাঁচাতে? টেনশন তো একটা হচ্ছেই, ভয়ও যে হচ্ছে না তা না। তেষ্টায় গলাটা শুকিয়েছিল, কল দেখে পিপাসাটা যেন বেড়ে গেল। জল খেয়ে চোখে মুখে একটু দিয়ে ওড়না দিয়ে মুখটা মুছে সামনের দিকে কিছুটা হেঁটেছি, দেখলাম একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সেই দিকে হেঁটে মাঝামাঝি একটা কম্পার্টমেন্টে উঠে বসে পড়লাম। একটু পরেই ট্রেনটা ছেড়ে দিল। আমি অনিশ্চয়তার পথে যাত্রা করলাম। ট্রেনটা 1-1.5 ঘন্টা চলার পর যখন প্রায় সব ফাঁকা হয়ে গেল, দেখলাম আমি যেখানে বসেছিলাম তার উল্টো দিকের কোনায় একটা ছেলে বসে বই পড়ছে। আগে ভিড় ছিল বলে অতটা খেয়াল করিনি, কিন্তু ট্রেন এখন ফাঁকা। ছেলেটার চেহারা আর বই পড়ার ভাব দেখে মনে হলো একে বোধহয় বিশ্বাস করা যায়। আরও কিছু সময় তাকে দেখার পর মনে সাহস করে আস্তে আস্তে উঠে গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালাম। সে বই থেকে মুখ তুলে আমার দিকে তাকাতেই তাকে বললাম, আমাকে একটু সাহায্য করতে পারেন? ছেলেটা বইটা ভাঁজ করে আমাকে আপাদ মস্তক দেখে বলল, কী সাহায্য বলুন? বললাম, জোর করে বিয়ে দিচ্ছিল বলে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। কাউকে চিনি না, আর এই ট্রেন কোথায় যাচ্ছে তাও জানি না। এরকম অবস্থায় আমাকে একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা যদি করে দেন তাহলে খুব ভালো হয়। আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, কিন্তু বাড়ি থেকে কলেজে ভর্তি হতে দেয়নি। ছেলেটি সব শুনে বলল, ট্রেনের মধ্যে তো অনেক লোক ছিল, তাদের কাউকে কিছু না বলে আপনি আমাকে কথাগুলো বললেন কেন? আস্তে আস্তে বললাম, আপনাকে দেখে মনে হলো বলা যায়, তাই বললাম। বলে যেখানে বসেছিলাম সেখানে আবার বসতে যাব বলে ঘুরেছি। ছেলেটি বলল, এইভাবে বাড়ি থেকে চলে এসেছেন, অথচ কোথায় যাবেন জানেন না? আপনার মা বাবা তো চিন্তা করবেন। ঘুরে ছেলেটির দিকে তাকিয়ে বললাম, মা বাবা থাকলে কি আর আমার এই অবস্থা হতো? আমি যখন ছোট তখন তারা সবাই মারা গেছেন। মামার বাড়িতে থেকে বড় হয়েছি। এখন মামি জোর করে একজন বয়স্ক লোকের সঙ্গে আমার বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন। মামা আমাকে পালিয়ে আসার জন্য সাহায্য করেছেন। এবার ছেলেটা কিছু না বলে কিছু সময় চুপ করে থাকার পর বলল, দেখুন, একে তো ঠান্ডা, তার উপর অনেক রাত হয়েছে। অন্য কোথাও আপনাকে নিয়ে যাওয়া খুব রিস্ক, হাজারো রকম কৈফিয়ত দিতে হবে। তার থেকে যদি আপনার আপত্তি না থাকে আপনি আমাদের বাড়িতে যেতে পারেন। বাড়িতে আমি আর আমার মা ছাড়া আর কেউ থাকে না। মাও হয়তো অনেক রকম প্রশ্ন আপনাকে করতে পারেন, সেই সব প্রশ্নের উত্তর কিন্তু ভুলেও দিতে যাবেন না। আমি পরিস্থিতি অনুযায়ী যেভাবে হোক ম্যানেজ করে নেব। তারপর খোঁজ খবর নিয়ে দেখি আপনাকে কোনো একটা কাজে ঢুকিয়ে দেওয়া যায় কি না। বলে ছেলেটা ব্যাগটা উপর থেকে নিয়ে তার মধ্যে বইটা রেখে মামলারটা ভালো করে কানের উপর জড়াতে জড়াতে বলল, পরের স্টেশনে আমাদের নামতে হবে। বাই দ্য ওয়ে, আমার নাম সুমন, আপনার নাম? বললাম, অনিমা দত্ত। স্কুটির পেছনে বসিয়ে কান মাথা ভালো করে ঢেকে নিতে বলে মিনিট 5 গাড়িটা চলার পর একটা একতলা বাড়ির গেটের একপাশে স্কুটিটাকে দাঁড় করিয়ে সুমনবাবু আমাকে নামতে বলে
সেটা লক করে রেখে ডোরবেল বাজিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মা দরজা খুললেই আপনি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। তারপর যা বলার আমি বলবো, আপনি দয়া করে চুপ করে থাকবেন। সেই মুহূর্তে আমি সুমনবাবুর পেছনে দাঁড়িয়ে খুব নার্ভাস ফিল করছিলাম, কারণ সামনে আবার কাকে দেখব, তিনি আবার কি রিয়্যাক্ট করবেন। এইসব যখন ভাবছি তখনই 50-55 বছর বয়সের একজন সাদা কাপড় পরা ভদ্রমহিলা দরজা খুলে সামনে দাঁড়ালেন। আমাকে দেখে তিনি কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই আমি এগিয়ে এসে টুপ করে প্রণামটা সেরে নিলাম। ভদ্রমহিলা একটু ভ্যাবাচাকা খেয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, এ কে সুমন? সুমনবাবু বললেন, ভেতরে চলো বলছি। আমার দিকে ফিরে বললেন, এসো অনি। আমার তখন হোঁচট খাওয়ার মতো অবস্থা। কিছু না বলে একবার সুমনবাবুর দিকে তাকিয়ে একটু হেসে ভেতরে ঢুকে এলাম। সুমনবাবু ব্যাগটা সোফার এক প্রান্তে রেখে মাকে ধরে সোফায় বসিয়ে বললেন, ওর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই ও এক জামা কাপড়ে বাড়ি থেকে চলে এসেছে। সুমনবাবুর মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তা তোর সঙ্গে ওর কি সম্পর্ক? সুমনবাবু ঢোক গিলে বললেন, ওই তো ওর সঙ্গে 1 বছর ধরে। বলে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি বলো না। আমি তখন ভাবছি আমাকে কিছু বলার কথা বারণ করে এখন বলছে তুমি বলো, আমি কি বলবো? সুমনবাবু এই ব্যাপারটা ম্যানেজ করে মার দিকে তাকিয়ে হেসে বললেন, মানে ওকে ভালোবাসি। আমি সুমনবাবুর কথা শুনে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। সুমনবাবুর মা আমার দিকে তাকিয়ে বললেন, এই যে মেয়ে, ওদিকে না, আমার দিকে ফিরে বলো তো। ছেলেটা আমার সকালে অফিসে যায়, ফিরতে ফিরতে অনেক রাত হয়। এর মধ্যে প্রেম ভালোবাসাটা তোমরা কখন করলে? আমি কিছু বলতে যাচ্ছিলাম, সেটা বুঝতে পেরে সুমনবাবু বললেন, 1 বছর আগে ও যখন কলেজে যেত তখন ট্রেনে আলাপ হয়েছিল। তারপর থেকে আস্তে আস্তে আমরা একে অন্যের প্রেমে পড়েছি। আমি সুমনবাবুর দিকে আর চোখে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, এ ছেলে যখন ট্রেনে বসেছিল তখন তো দেখে একবারও মনে হয়নি ইনি এত কথা বানাতে পারেন। কি সাংঘাতিক ছেলে রে বাবা, মুখে তো কোনো কিছুই আটকাচ্ছে না। এ কি চাকরি করে নাকি কোর্টে উকিলগিরি করে? মাকে চুপ থাকতে দেখে সমুবাবু তাড়াতাড়ি বললেন, মা 11টা বেজে গেছে, খুব খিদে পেয়েছে, আর যা যা জিজ্ঞাসা করার কাল সকালে না হয় করো, এখন দুটো খেতে দাও। সুমনবাবুর মা উঠে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি তো এক জামা কাপড়ে চলে এসেছো, তোমাকে আমি এখন কি পরতে দিই বলো তো? এসো আমার সঙ্গে, দেখি কি করা যায়। সুমনবাবুর মা একটু এগিয়ে যেতে আমি সুমনবাবুর দিকে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, আমি আপনার এই অবদান কোনো দিন ভুলতে পারবো না। সুমনবাবু উইনচিটারের চেনটা খুলতে খুলতে বললেন, মাকে যা বললাম সেটা কিন্তু শুধু আপনাকে আশ্রয় দেওয়ার জন্যে, সত্যি বলে ভেবে নেবেন না। আপনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আমি আপনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার চেষ্টা করেছি। এবার এই আশ্রয়টাকে নীড় বানাতে চাইলে মাকে সন্তুষ্ট করে চলুন। কাল শুক্রবার, বড়দিন, আমার সঙ্গে দোকানে যাবেন, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এবং কয়েকটা জামা কাপড় পছন্দ করে নেবেন। আমি সুমনবাবুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে একটু হেসে ভেতরে চলে এলাম। সুমন শার্টের বোতামগুলো খুলতে খুলতে ভাবতে লাগলো, মেয়েটার চেহারাটা যতটা না সুন্দর, তার থেকে তার চোখ দুটো আর হাসিটা আরও বেশি সুন্দর। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে এসে সুমনবাবু দেখলেন তার মা হটপট থেকে ভাত তরকারি তার থালায় দিচ্ছেন, আর আমি তারই পাজামা আর টি শার্ট পরে লজ্জায় মায়ের পেছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করছি। সে আমার দিকে তাকিয়ে তার মাকে বলল, তোমরাও খেয়ে নিলে পারতে, রাত তো অনেক হয়েছে। তোর খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। বলে ওনার মা বললেন, আমার জন্যে তো 2টো রুটি আছে, অনির জন্যে প্রেসার কুকারে চাল বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। বলে ছেলের চোখের দিকে তাকিয়ে বললেন,
ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস? তোর পাজামার জামা পরেছে বলে? এত রাতে তো মেয়েটাকে নিয়ে এলি, একবার ভেবেছিলিস মেয়েটা পরবে কি? বলে আমার দিকে ঘুরে বললেন, সাদা কাপড়ও কি পরতে দেওয়া যায়? তাই তোকে তোর জামা প্যান্টের সেট থেকে এই দুটো বার করে দিলাম। বলে আবার ঘুরে ছেলের দিকে তাকিয়ে বললেন, কাল তো তোর ছুটি, তুই ওর জন্যে কটা জামা কাপড় কিনে নিয়ে আসিস তো। ঠিক তখনই প্রেসার কুকারের সিটিটা উঠলে সুমনবাবুর মা সেদিকে যেতে যেতে ছেলেকে বললেন, খেয়ে গিয়ে তুই শুয়ে পড়, আমার আর রনির খাওয়া হয়ে গেলে আমরাও শুয়ে পড়ব। শোয়ার পর থেকে সারা দিনের ছবিটা যেন চোখের সামনে ভাসতে লাগলো। আমার জন্যে মামার চোখের জল ফেলা, বিয়ের নামে মামির আমাকে বিক্রি করার ছক, লোকটার সেই হাসি আর নোংরা চাউনি, আবার পাশাপাশি সুমনবাবু আর তার মায়ের আমার প্রতি করা তাদের ব্যবহার কোথায় যেন বাঁধছে। বিছানায় শুয়ে এদিক ওদিক করছি আর ভাবছি, পাশে শুয়ে থাকা দেবীর মতো মানুষটা, যিনি আমাকে এত যত্ন করে খাওয়ালেন, তাকে ঠকানো কি আমার ঠিক হচ্ছে? মিথ্যে তো একদিন না একদিন প্রকাশ পাবেই। তখন যদি উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন কিংবা ঘৃণা করতে শুরু করেন, না না, সেই মিথ্যে অপবাদ তখন হয়তো আমি সহ্য করতে পারবো না। তার থেকে যা হওয়ার হোক, সত্যিটা ওনাকে বলা দরকার ভেবে উঠে বসলাম। পাশে শুয়ে থাকা সুমনবাবুর মা বললেন, উঠলে কেন, বাথরুমে যাবে? না বলে বললাম, তখন সুমনবাবু আমার যা পরিচয় দিয়েছেন সেটা সত্যি না। সত্যিটা হলো বলে আমার সব কথা ওনাকে বললাম, এমনকি ট্রেনে সুমনবাবুর সাথে যে কথা হয়েছিল তাও। সুমনবাবুর মা উঠে ঘরের আলো জ্বালিয়ে বিছানায় আমার পাশে বসে বললেন, সুমন তোমাকে তো সত্যিটা বলতে বারণ করেছিল, তাহলে তুমি বললে কেন? বললাম, সত্যিটা হয়তো আপনি একদিন জানতে পারবেন, তখন আমার কথা বাদ দিন। আপনি আপনার ছেলেকে প্রশ্ন করবেন না, জানতে চাইবেন না কেন আপনাকে মিথ্যে বলা হয়েছিল? দেখলাম সুমনবাবুর মা অনেক জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বললেন, আমার যখন 7 বছর বয়স তখন আমার মা মারা যান। বাবা তো তার অনেক আগে থেকেই নিরুদ্দেশ। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন আজ পর্যন্ত জানা যায়নি। মামা মামির কাছে বড় হয়েছি। মামার কাছ থেকে ভালো ব্যবহার পেলেও মামি কোনোদিন শান্তিতে দুটো ভাত খেতে দেয়নি। আজ আপনি যখন আমাকে গরম ভাতে ঘি দিয়ে ডিম আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিলেন, সেটা খেতে খেতে আমার চোখে জল এসে গিয়েছিল। কারণ মা মারা যাওয়ার পর এত যত্ন করে আর কেউ আমাকে খেতে দেয়নি। সুমনবাবুর মা আবার বিছানা থেকে নেমে খাটে পায়ার পাশে রাখা জলের বোতলটা নিয়ে আমার হাতে দিয়ে বললেন, জল খেয়ে শুয়ে পড়ো। বলে আলোটা নিভিয়ে নিজে শুতে শুতে বললেন, তুমি যে তোমার আসল পরিচয়টা আমাকে বলেছ সেটা যেন সুমন জানতে না পারে। সত্যিটা জানার পরও প্রায় কিছুই বললেন না দেখে শ্রদ্ধায় আবেগে বলে ফেললাম, আপনাকে কি মা বলে ডাকতে পারি? কিছু সময় চুপ করে থেকে পাশ ফিরে শোয়ার আগে বললেন, তোমার যদি ভালো লাগে তাহলে ডেকো। মা মারা যাওয়ার পর যে ডাকটা ডাকতে প্রায় ভুলেই গিয়েছিলাম, আজ এতগুলো বছর পর মন থেকে কাউকে আবার মা বলে ডাকতে পারবো, সেই আনন্দে আমার চোখে জল চলে এলো। অভ্যাসের কারণে পরদিন খুব সকালে ঘুম ভেঙে গেলে মা ঘুমাচ্ছেন দেখে খুব সন্তর্পণে পাশ থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে সিঙ্কের মধ্যে রাখা রাতের প্রেসার কুকার থালা বাসনগুলো যখন পরিষ্কার করে মুছছি, তখন মা উঠে এসে বললেন, তুমি এগুলো করছো কেন, এর জন্যে তো লোক আছে। বলে একটা বড় স্টিলের পাত্র থেকে খানিকটা আটা বার করে একটা কানা উঁচু স্টিলের পাত্রে রেখে বললেন, তুমি বরং এটা মেখে রাখো, আমি ততক্ষণে স্নান আর পুজোটা সেরে আসি। সুমনবাবু সকালে উঠে চা বিস্কুট খেয়ে মার কাছ থেকে কি কি আনতে হবে শুনে স্কুটিটা নিয়ে বাজারে বেরিয়ে গেলেন।
9টার দিকে কাজের দিদি এলে মা তাকে বললেন, হ্যাঁ রে সবিতা, তুই আজকে এত দেরি করলি কেন? তোর আশায় বসে থাকলে তো আমার বাসনগুলো পড়েই থাকতো। সবিতাদি বললেন, আজ বড়দিন বলে মেয়েটা আমার মাংস খাওয়ার বায়না করে কাঁদছিল। ওকে অনেক বুঝিয়ে বলেছি, আমাদের মতো মানুষদের বড়দিন ছোট দিন বলে কিছু হয় না। তাছাড়া এখন তো মাসের শেষ, বছরের প্রথমে কাজের টাকা পেয়ে মাংস খাওয়াবো বলে পিঙ্কির মার কাছ থেকে ওকে বলে বুঝিয়ে রেখে আসতে দেরি হয়ে গেল। মা বললেন, ঠিক আছে, আমার রুটি তরকারি হয়ে গেছে, সুমনও বাজারে গেছে, ততক্ষণ তুই ঘরদোর পরিষ্কার করতে লাগ। ওকে বলেছি কেক আর মাংস নিয়ে আসতে। কাজ সেরে যাওয়ার সময় তোর মেয়ের জন্যে কেক আর 1 বাটি মাংস নিয়ে যাস। মায়ের কথাগুলো শুনে আমি যখন মাকে দেখছি আর মনে মনে ভাবছি এরকম মনের মানুষও হয়, তখন সবিতাদি মাকে জিজ্ঞাসা করলেন, ও মাসিমা, মেয়েটি কে? মা আমার দিকে একবার তাকিয়ে হেসে বললেন, হো, আমার বন্ধুর মেয়ে। ওর বাবা আর আমার বন্ধু, আজ আর কেউ বেঁচে নেই। এতদিন ও ওর মামা মামির কাছেই ছিল। মামার অবস্থাও তেমন ভালো না, তার উপর তারও 2টো মেয়ে আছে। মামি ওর সাথে খারাপ ব্যবহার করতো জানতে পেরে গতকাল ওকে আমার কাছে নিয়ে এসেছি, এখনও আমার কাছেই থাকবে। সবিতাদি হেসে বললেন, খুব ভালো করেছেন মাসিমা, এমন সুন্দর দেখতে মেয়েটাকে সুমন বাবার বউ করে রেখে দেন, খুব ভালো মানাবে। মা এবার রেগে গিয়ে বললেন, একে তো দেরি করে এসেছিস, তার উপর আমি কি করব না করব সে কথা বলছিস? যা, আগে গিয়ে বাসি ঘর দোর পরিষ্কার কর, সুমন এখনই বাজার থেকে ফিরবে। মায়ের রাগ দেখে সবিতাদি তাড়াতাড়ি ঝাড়ুটা নিয়ে সুমনবাবুর ঘরে গিয়ে ঢুকলেন। রীতিমতো অবাক হয়ে আমি যখন মায়ের দিকে তাকিয়ে ভাবছি আমাকে বন্ধুর মেয়ে বলে পরিচয় দিলেন কেন, তখন আমার দিকে তাকিয়ে থাকা দেখে মা বললেন, আমাকে কি দেখছিস? এদিকে এসে পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে পেস্ট করে দে। সুমন বাজার থেকে এলে মাংসটা ধুয়ে পরিষ্কার করে দিবি, যাতে সবিতার কাজ শেষ হওয়ার আগেই রান্নাটা হয়ে যায়। মায়ের মুখে তুই শুনে অবাক হলেও কিছু না বলে ঝুড়ি থেকে পেঁয়াজ আদা রসুন নিয়ে ছাড়াতে লাগলাম। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পার করে সুমনবাবু বাজার থেকে এসে হাত পা ধুয়ে নিজের ঘরে চলে গেলে মা একটা প্লেটে রুটি তরকারি আর একটা কেকের টুকরো দিয়ে বললেন, টিফিনটা সুমনকে দিয়ে আয়। সুমনকে টিফিনটা দেওয়ার আগে প্লাস্টিকে রাখা আমার মার্কশিট সহ অন্যান্য কাগজগুলো নিয়ে সুমনবাবুর ঘরে এসে দেখি উনি ল্যাপটপে কাজ করছেন। টিফিনের প্লেটটা নিয়ে ওনার সামনে দাঁড়ালে ল্যাপটপে চোখ রেখেই বললেন, হাতে ধরে দাঁড়িয়ে থাকলে কেন, এখানে রাখো। আমি প্লেটের তলা থেকে প্লাস্টিকে মোড়া মার্কশিট সহ অন্যান্য কাগজগুলো এবং টিফিনের প্লেটটাও সুমনবাবুর সামনে রেখে বললাম, কোথায় রাখবো, শেষে হারিয়ে যাবে, এগুলো কাল থেকে আমার জামার মধ্যে রেখেছিলাম, এখন আপনি রেখে দিন। সুমনবাবু ল্যাপটপ থেকে চোখ সরিয়ে প্লাস্টিক প্যাকেটটার দিকে তাকিয়ে বললেন, এতে কি? বললাম, আমার আধার কার্ড অ্যাডমিট কার্ড সহ মার্কশিট ভোটার কার্ড এই সব আছে। সুমনবাবু ল্যাপটপটা সরিয়ে রেখে প্যাকেটটা খুলে এক এক করে কাগজগুলো সব দেখতে দেখতে মার্কশিটটা দেখে বললেন, তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো ভালোই ছিল, বিশেষ করে ম্যাথে। কিছু না বলে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি মার্কশিটে চোখ রেখেই বললেন, তুমি কি ম্যাথ নিয়ে পড়তে চাও? আমার মুখটা যেন নিমিষেই উজ্জ্বল হয়ে উঠল। বললাম, আপনি পড়াবেন? উনি মার্কশিট থেকে চোখ তুলে আমাকে একবার দেখে আবার মার্কশিটের দিকে তাকিয়ে বললেন, যদি তুমি পড়তে চাও আমি চেষ্টা করে দেখতে পারি, তবে তার আগে মাকে বোধহয় তোমার সত্যি পরিচয়টা বলতে হবে বলে আমার দিকে তাকিয়ে বললেন, কারণ আমি মাকে আগেই বলেছি তুমি যখন কলেজে যেতে তখন তোমার সাথে আমার ট্রেনে আলাপ হয়েছিল, তাহলে বুঝতেই পারছো তুমি যদি পড়তে চাও তাহলে মাকে সত্যিটা এখন বলতেই হবে, তারপর দেখি কি করা যায় বলেই বললেন, 11টার দিকে রেডি হয়ে নেবে। ঠিক আছে বলে সুমনবাবুর দিকে কৃতজ্ঞ চিত্তে তাকিয়ে বললাম,
আপনার এই ঋণ আমি শোধ করব কি করে? সুমনবাবু খাবারের প্লেটটা হাতে নিয়ে বললেন, তুমি যেদিন নিজের পায়ে দাঁড়িয়ে কোনো বিপদে পড়া মানুষকে আশ্রয় দিয়ে তার পাশে থাকবে, সেদিন না হয় এই ঋণটা শোধ হয়ে যাবে। মনটা ভার হয়ে গেল। সুমনবাবুর ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে পা বাড়িয়ে ভাবতে লাগলাম, আমি কি কোনো দিন পারবো এই মানুষটা যা চাইছে সেটা করতে? 11টার দিকে সুমনবাবু যখন অনি চলো বলে ডাক দিলেন, তখন আমি রান্নাঘরে মার সাথে রান্নায় ব্যস্ত ছিলাম। সুমনবাবুর ডাক শুনে মাকে বললাম, দোকানে যাওয়ার জন্যে ডাকছেন। মার মাংস রান্না হয়ে গেছে। সবিতাদিকে 1 বাটি মাংস আর 2 টুকরো কেক দিয়ে আধ ঘন্টা আগে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। এখন উনি নিরামিষ পনিরের তরকারি রান্না করতে করতে বললেন, এইভাবে যাস নে, কাল যে চুড়িদারটা পরে এসেছিলিস সেটা পরে যা। ঠিক আছে বলে তাড়াতাড়ি ঘরে গিয়ে যখন চুড়িদার পরছি, তখন সুমনবাবু স্কুটির হর্ন বাজিয়ে তাড়া দিলেন। চুড়িদার পরা শেষ করে মামার দেওয়া 500 টাকা নিয়ে চুল না আঁচড়িয়ে আবার দৌড়িয়ে মার কাছে এসে বললাম, যাচ্ছি। মা রান্নাঘরের দরজার সামনে এসে বললেন, প্রয়োজনীয় যা যা লাগবে সেগুলো কিন্তু মনে করে কিনে নিস। ঠিক আছে বলে বাইরের দরজাটা ভিজিয়ে সুমনবাবুর স্কুটিতে উঠে বসলাম। মলে মেয়েদের জামা কাপড়ের সেকশানে এসে কাউন্টারের সামনে দাঁড়িয়ে সুমনবাবু বললেন, তুমি যেসব জামা কাপড় পরো, এমনকি তোমার যা যা লাগে তুমি তোমার পছন্দ মতো নিয়ে নাও, আমি এখানে আছি। আগে কখনো নিজের জিনিস পছন্দ করে কেনার সৌভাগ্য হয়নি, তার উপর এত বড় বিশাল স্টোরের মধ্যে ঢুকে কোন দিকে যাব যখন ভেবে পাচ্ছি না, তখন সুমনবাবু বললেন, সামনের দিকে এগিয়ে যাও, ওদিকে সব পাবে। এদিক সেদিক তাকাতে তাকাতে যেদিকে চুড়িদার ঝুলছে সেদিকে গিয়ে 1 সেট চুড়িদার সঙ্গে কিছু মেয়েলি জিনিসপত্র নিয়ে কাউন্টারের সামনে এলে সুমনবাবু বললেন, আর কিছু নেবে না? বললাম, এইটাই অনেক টাকা হয়ে গেছে। বলে নিজের কাছে রাখা 500 টাকা সুমনবাবুর দিকে বাড়িয়ে ধরলে উনি হাসির মতো ভাব করে বললেন, হ্যাঁ, টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও। এই একটা চুড়িদারে তোমার হবে কি? আর একটা অন্তত নিয়ে নাও। বলে বললেন, চলো দেখি। শেষ পর্যন্ত 2টো চুড়িদার সেট, একটা চাদর এবং অন্যান্য জিনিস নিয়ে 12:30টার মধ্যে বাড়ি চলে এলাম। বাড়ি আসা মাত্র মা বললেন, কই দেখি কী কী জিনিস কিনেছিস? মা চাদর, চুড়িদার ও অন্যান্য জিনিসগুলো দেখে ঠিক আছে বলে বললেন, একটা কাপড় নিসনি কেন? বললাম, আমি তো কাপড় পরি না। মা সুমনবাবুকে ডাক দিলেন। সুমনবাবু এলে মা বললেন, ওর একটা কাপড় কিনে দিসনি কেন? মেয়েদের কাপড় না পরলে ভালো লাগে? তুই আবার যা, ওর জন্য একটা ভালো কাপড় পছন্দ করে নিয়ে আয়। সুমনবাবু বললেন, ও তো একটা চুড়িদার নিয়ে চলে আসছিল, আমি তো জোর করে আর একটা নিতে বললাম, সেই সঙ্গে শীতের কথা ভেবে চাদরটাও নিলাম। তখন অবশ্য কাপড়ের কথাটা মাথায় আসেনি। ঠিক আছে, এখন আর যাব না, পরে নিয়ে নেব। বলেই বললেন, তোমার কি রান্নার ঝামেলাটা মিটেছে? মা হ্যাঁ বলে বললেন, কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বলে সুমনবাবু আমার দিকে তাকালেন। আমি তখন কিনে আনা জিনিসগুলো আবার প্যাকেটের মধ্যে গুছিয়ে রাখছিলাম। মা আমাকে বললেন, বেলা অনেক হয়েছে, তুই স্নানটা করে নে। বলে ছেলের দিকে ফিরে বললেন, তোর ঘরে চল। রাতে মার পাশে শুয়ে জিজ্ঞাসা করলাম, সকালে সবিতাদিকে আমি আপনার বন্ধুর মেয়ে বলে কেন পরিচয় দিলেন? বুঝতে পারলাম না। মা বললেন, সবিতা বিশ্বাসী হলেও বাইরের লোক, আর বাইরের লোকের কাছে সব সময় সব সত্যিটা বলতে নেই, কারণ কথার গুরুত্ব না বুঝে ভুল করেও সে যদি কখনো সেটা কোথাও বলে ফেলে, তাহলে তার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়তে পারে। ব্যাপারটা বুঝতে পেরে কিছু সময় চুপ করে থেকে আবার বললাম, সবিতাদির স্বামী কি কিছু করেন না? করবে কি, সে তো নিরুদ্দেশ। বলে মা বললেন, কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা নেশা ছাড়া থাকতে পারে না। সবিতার স্বামীও ছিল তাদের মতো একজন। সবিতা ওর লরি চালক স্বামীর সাথে প্রেম করে বিয়ে করেছিল।
বছর যেতে না যেতে ওর স্বামী রাত দিন নেশা করতে লাগলো। সেই কারণে শুরু হলো ওদের সংসারে অশান্তি। এইভাবে দিনের পর দিন চলতে চলতে একদিন সবিতা জানতে পারল সে মা হতে চলেছে। তখন সে তার বাচ্চার কথা বলে স্বামীকে অনেক বুঝিয়েছে, কিন্তু কুকুরের ল্যাজকি কখনো সোজা হয়? মাস 2 নেশার মাত্রা কমিয়ে লরি চালানোর কাজে মন দিয়েছিল। তারপর আবার আস্তে আস্তে যেইকে সেই। সবিতার তখন 5 মাস। সেদিন তাদের মধ্যে কথা কাটাকাটি হলে সেই রাতেই ওর স্বামী ডাবের গাড়ি নিয়ে দিল্লির পথে রওনা হয়ে যায়। তারপর থেকে আজও সে ফেরেনি। স্বামী চলে যাওয়ার পর দিন 10 কোনো রকমে চলেছিল। তারপর একদিন আমার বাড়িতে এসে বলল তাকে একটা কাজ দিতে। সুমন তখন হোস্টেলে থেকে তার 2য় বর্ষের পড়াশোনায় ব্যস্ত ছিল। তার বাবা যে কিডনির অসুখে ভুগছে সেটা জানতে পারলে সে হয়তো হোস্টেল ছেড়ে বাড়ি চলে আসবে। এই ভয়েতে তাকে বললাম, তোর বাবার শরীর ইদানিং ভালো যাচ্ছে না, তবে আমি তো আছি, ডাক্তার হসপিটাল যা করতে হয় আমি করব, তুই পড়াশোনাটা ঠিকমতো করে যা। দিন দিন সুমনের বাবার শরীর খারাপ হতে লাগলো। একা ডাক্তার হসপিটাল সংসার করে উঠতে পারছিলাম না। আমারও একজন লোকের দরকার ছিল। তাই সেদিন সবিতাকে দেখে বলেছিলাম, তুমি কি পারবে এই অবস্থায় রান্নার ঘরদোর পরিষ্কার করতে? তখন তোমার একবেলা খাওয়াটা না হয় আমিই দেব। ও তখন হ্যাঁ পারবে বলে রাজি হয়ে গিয়েছিল। সেই 5 বছর আগে থাকতে ও আমার বাড়িতে কাজ করছে। ওর মেয়েটার বয়স এখন 4.5। তবে সবিতা খুব ভালো মেয়ে। ওর কোনো অসুবিধা হলে আমি এখনও ওকে দেখি, কারণ সুমনের বাবা মারা গেলে ও আমাদের জন্য অনেক করেছিল। সেই সময় এমনও দিন গেছে ওকে বাড়ির দায়িত্ব দিয়ে সুমনের বাবার ব্যাংকের হেড অফিসে দিনের পর দিন যাতায়াত করতে হয়েছে টাকা পয়সাগুলো উদ্ধার করতে। এখন আমি পেনশনের টাকা পেলেও সুমন ওর বাবার চাকরিটা পায়নি। ব্যাংক বড়ই টালবাহানা করছিল বলে সুমন অন্যত্র চেষ্টা করছিল। শেষ পর্যন্ত ও পাস করার 7 মাসের মধ্যেই বেসরকারি সংস্থায় একটা ভালো চাকরি পেয়ে যায়। তারপর থেকে আমি আর ওর বাবার চাকরির ব্যাপারে চেষ্টা করিনি। সবিতা আমার বাড়িতে এখন বাসন মাজা, কাচাকুচি আর বাইরের কাজ করে চলে যায়। ওর কাছেই শুনেছি ও এখান থেকে গিয়ে অন্য 2 জায়গায় রান্নার কাজ করে। মোটামুটি ওর এখন চলে যায়। বলেছি ওকে, মেয়েকে স্কুলে ভর্তি করবি যখন আমাকে বলবি, ওর স্কুলের ব্যাগ, ড্রেস, এমনকি ভর্তির ফি যা লাগে সব আমি দেব। সবিতাদির কথা শুনতে শুনতে আমি যেন আমার ছোটবেলার জীবনে ফিরে গিয়েছিলাম। স্তম্ভিত ফিরল মার কথায়। মা বলছেন, সুমন তখন আমাকে ডেকে তোর কথা সব বলে এও বলছিল, অত রাতে নাকি তোকে ছেড়ে আসলে যদি তুই কোনো বিপদে পড়ে যেতিস, তাই তোকে একা না ছেড়ে সঙ্গে করে নিয়ে এসে আমার কাছে মিথ্যে পরিচয় দিয়েছিল। বলেই মা বললেন, শুনলাম তোর নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো ছিল, কলেজে কি ভর্তি হতে চাস? শোয়া অবস্থা থেকে উঠে বললাম, 2 বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে যাব ভেবেছিলাম, কিন্তু মামি যেতে দেয়নি। আমার পড়ার খুব ইচ্ছা, সেদিনও ছিল, আজও আছে। আমিও চাই তুই উচ্চশিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়া। বলে আমাকে আবার শুতে বলে মা বললেন, সুমনকে বলেছি তুই যদি পড়তে চাস তাহলে যেভাবেই হোক তোকে যেন কলেজে ভর্তি করে দেয়। আমার ভর্তির ব্যাপারে সুমনবাবু 2 দিন অফিস ছুটি নিয়ে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সঙ্গে দেখা করে অনেক কাঠ খড় পুড়িয়ে অ্যাকাউন্টেন্সিতে অনার্স দিয়ে ভর্তি তো আমাকে করে দিলেন। কিন্তু সমস্যা হলো 4 মাস পর পরীক্ষা। 2 বছর পড়াশোনার বাইরে থেকে এখন সুমনবাবু আর মায়ের মান রাখাটাই আমার কাছে সব থেকে বড় সমস্যা। কলেজ থেকে ফেরার পথে একটা স্মার্টফোন কিনে সুমনবাবু বললেন, এটা এখন থেকে তোমার দরকার হবে, তুমি কি স্মার্টফোন ব্যবহার করতে পারো? বললাম, চোখে দেখেছি কিন্তু হাতে নিয়ে কখনো দেখিনি। তাছাড়া এই ধরনের ফোন ব্যবহার করা মানে তো বিলাসিতা।
সুমনবাবু হেসে বললেন, এখন আর এটা বিলাসিতার মধ্যে পড়ে না, এখন এটা জানার মাধ্যম। তাই তো স্টুডেন্ট বলো বা যে কোনো পাবলিক, তাদের অজানাকে জানতে সবাই এই ফোনই ব্যবহার করে। ক্যাশ মেমো সমেত ফোনটা আমার হাতে দিয়ে বললেন, এটা তোমার ব্যাগে রাখো, বাড়িতে গিয়ে কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা তোমাকে আমি দেখিয়ে দেব। শুধু ফোনটাই উনি দেখিয়ে দেননি, এই 4 মাসে যখন সময় পেয়েছেন তখনই আমাকে নিয়ে বসে পড়িয়েছেন, লিখিয়েছেন, নোট তৈরি করে দিয়েছেন। অফিস থাকলেও যখন যেটা আমার বুঝতে অসুবিধা হয়েছে সেটা ফোন করে ওনাকে জিজ্ঞাসা করে নিয়েছি, কখনো বিরক্ত হননি। আমি নিজেও এই 4 মাস রাত দিন আমার সাবজেক্টের মধ্যে ডুবেছিলাম, ফলস্বরূপ পাসটা কোনো রকমে করেছি। মা খুশি হলেও সুমনবাবু বলেছেন, দ্বিতীয় বর্ষে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, সেই সঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটারটাও এবার ভালো করে শিখতে হবে বলে প্রায় 1 মাস উনি আমাকে ওনার ল্যাপটপে যখন সময় পেয়েছেন শিখিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন। তারপর ব্রেনওয়্যারে নিয়ে এসে অনেকগুলো টাকা দিয়ে BCA কোর্সে ভর্তি করে দিয়ে বললেন, তোমার পড়াশোনার সাথে সাথে এই কোর্সটাও করা থাকলে চাকরি তুমি অবশ্যই একটা পাবে। সেদিনই বইয়ের দোকানে কোর্সের বই কিনে দিতে নিয়ে এসে বললেন, তোমার মতো সুযোগ সবাই হয়তো পায় না, তুমি পেয়েছো, কাজে লাগাও। এখন থেকে নিজের কেরিয়ারের দিকে নজর দাও, ভুলে যাও তুমি কোথা থেকে এসেছো, মাথায় রাখো তোমাকে কোথায় যেতে হবে। রাতে শুয়ে সুমনবাবুর সাথে কাটানোর সারা দিনের টুকরো টুকরো ছবি চোখের সামনে ভাসতে লাগলো। পড়াশোনার প্রতিটা ব্যাপারে প্রতিনিয়ত তার কেয়ার নেওয়ায় দিন দিন তার উপর প্রত্যাশা বেড়েই গিয়েছিল। তাকে শুধু মনের কথাটা না বলে সব বলতাম। আজ যেমন খিদের কথাটা বললাম। ব্রেনওয়্যারে দীর্ঘ সময় কাটিয়ে বুক স্টোর ঘুরে খিদে লাগায় যখন সেটা সুমনবাবুকে বললাম, তখন উনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে মিক্সড চাউমিনের অর্ডার দিয়ে পকেট থেকে রুমালটা বার করে সেটা আমার হাতে দিয়ে মুখের ঘাম মুছে নিতে বলেছিলেন। এখন অনেক পুরুষের হাতছানি পাবে, নিজেকে সংযত রেখো। কথাটার মানে তখন বুঝতে না পারলেও এখন মনে হচ্ছে সুমনবাবু ঘুরিয়ে আমাকে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু আমি সেটা। তখনই পাশ থেকে মা বললেন, এখনও ঘুমাসনি? সারা দিন তোদের বোধহয় খুব ধকল গেছে। মার দিকে ফিরে ব্রেনওয়্যার থেকে রেস্টুরেন্ট পর্যন্ত শুধু সুমনবাবুর বলা অন্য পুরুষের হাতছানির কথাটা বাদ দিয়ে সব বলতে লাগলাম। 2 দিন পর সেদিন ছিল রবিবার। সকালের টিফিনের রুটিটা করে দিয়ে আমি মার ঘরে বসে পড়ছি। এমন সময় ডোরবেলের আওয়াজ হলে মা রান্না করতে করতে বললেন, দেখ তো অনি, কে ডাকছে। মনে মনে ভাবলাম নিশ্চয়ই কোনো অপরিচিত লোক, তা না হলে সুমনবাবু একটু আগে বাজারে যাওয়ার সময় দরজাটা ভিজিয়ে দিয়ে গেছেন। চেনা জানা লোক হলে সে ঠেলেই বাড়ির মধ্যে ঢুকত। তাই পরনের কাপড়টা ঠিকঠাক করে দরজাটা খুলে দিতেই একজন অচেনা ভদ্রলোক বললেন, মাসিমা বাড়ি নেই? আছেন বলে বললাম, আপনি কোথা থেকে আসছেন? ভদ্রলোক বললেন, আমি ঘটক, শুনলাম মাসিমার একটি ছেলে আছেন বিবাহযোগ্য। কথাটা শোনা মাত্র বুকের মধ্যে ছ্যাঁত করে উঠল। নিজেকে সামলে নিয়ে আসুন বলে ঘটক ভদ্রলোককে ভেতরে ডেকে এনে বসতে বলে রান্নাঘরে গিয়ে মাকে বেশ অভিমানের সুরেই বললাম, এখনই সুমনবাবুর বিয়ে দেওয়ার কি হয়েছে, আরও কটা বছর পর দিতে পারতে না? মা আমার দিকে না তাকিয়েই খুন্তি নাড়তে নাড়তে বললেন, তুই আবার এখন সুমনকে নিয়ে পড়লি কেন? কে এসেছে? ঘটক এসেছে তোমার ছেলের জন্যে, ডাকছে তোমাকে বলে মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। মা ওভেনটা নিভিয়ে হাত মুছতে মুছতে বললেন, আমি তো কোনো ঘটককে খবর দিইনি, চল তো দেখি। ভদ্রলোককে দেখে মা বললেন, বলুন কি দরকার? ঘটক ভদ্রলোক নমস্কার করে বললেন, আমি ঘটক, শুনেছি আপনার একটা বিবাহযোগ্য ছেলে আছে।
যদি আপনি তার বিবাহ দেন তাহলে আমার কাছে ভালো 3টি সুপাত্রী আছে, আপনি চাইলে দেখতে পারেন। মা আমার দিকে তাকিয়ে ঘটককে বললেন, আপনি হাত দেখতে পারেন? ঘটক মশাই বললেন, ঘটকগিরি করতে গেলে ও সব একটু আধটু শিখে রাখতে হয়। বাহ, খুব ভালো বলে মা বললেন, আমার ছেলের জন্যে কষ্ট করে আপনাকে সুপাত্রী দেখতে হবে না, সুপাত্রী আমার দেখা আছে। আপনি সকালে এসেছেন, শুধু মুখে ফেরত যাবেন? বসুন, চা খেয়ে হাত দেখে তারপর যাবেন বলে আমাকে বললেন, যা তো চট করে 1 কাপ চা করে নিয়ে আয়, ততক্ষণে আমি ঘটক মশাইয়ের সাথে একটু কথা বলি। চা করতে করতে ভেবে পেলাম না সুমনবাবুর জন্যে দেখে রাখা সুপাত্রীটিকে। এতদিন ধরে সুমনবাবুকে যা দেখছি তাতে তো উনি কথা খুব কম বলেন। বাড়িতে থাকলে হয় বই পড়েন, না হয় ল্যাপটপ নিয়ে কাজ করেন, ফোন নিয়ে তো ঘাঁটতে দেখি না। তাহলে উনি সেই সুপাত্রীর সাথে কথা বলেন কখন? কি জানি বলে দীর্ঘশ্বাস ফেলে চায়ের সাথে 2টো বিস্কুট দিয়ে ঘটকের কাছে এলে মা বললেন, তোর হাতটা একটু ওনাকে দেখাতো। ঘটক মশাই চা খেতে খেতে প্রায় মিনিট 10 ধরে আমার হাত দেখে কিছু বলতে যাবেন, তার আগেই মা বললেন, তুই যা, পড় গিয়ে। বইয়ের সামনে বসে মনে মনে ভাবতে লাগলাম মার বলা কথা। আমার পড়া নিয়ে সুমনবাবুর চিন্তা করা, হঠাৎ হঠাৎ রাগ করে আমাকে বকাঝকা করা, পরে আবার খুব সুন্দর করে বুঝিয়ে বলার এই যে ব্যবহারের পরিবর্তন, সেটা কি শুধুই দায়িত্ব নিয়েছেন বলে, নাকি আমাকে পছন্দও করেন? কি জানি, সেরকম হলে তো বোঝা যেত। সাথে সাথে নিজের মনে হেসে বললাম, ওনার সামনে আমি গেলে কিংবা উনি আমার সামনে এলে বুঝবো কি করে? পড়াশোনা ছাড়া তো কোনো কথাই হয় না। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে বুঝতে পারলাম ঘটক মহাশয় চলে গেলেন। মা এদিকেই আসছেন বুঝতে পেরে পড়ায় মন দিলাম। দেখতে দেখতে 4 বছর হয়ে গেছে। আমি এখন মাস্টার্স করছি, সেই সঙ্গে চেষ্টাও করছি একটা চাকরির। এর মধ্যে মা একদিন সুমনবাবুকে বিয়ের কথা বললে সুমনবাবু বললেন, আমাকে আর কিছুদিন সময় দাও, যখন সময় হবে আমি তোমাকে বলবো। সুমনবাবু আর মায়ের কথা আমি বুঝতে না পারলেও এই প্রথম বললাম, তোমরা কিন্তু আমার কথা কেউ ভাবছ না। মা এবং সুমনবাবু দুজনেই আমার দিকে ফিরে পরে আবার মা ছেলে দুজনে মুখ চাওয়াচাই করে মা বললেন, কি ভাবতে বলছিস? বললাম, তোমরা আমার বিয়ে দেবে না? মা এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বিয়ে তোর আমি অনেক আগেই দিতে পারতাম, কিন্তু তুই কি চাস না নিজের পায়ে দাঁড়াতে? বিয়ে একবার হয়ে গেলে অনেক রকম সুবিধা অসুবিধা সামনে আসে, তখন পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। তুই তোর লক্ষ্যে অবিচল থাক। আমি তোর বিয়ের জন্যে ছেলে দেখে রেখেছি, মনে হয় না তোর অপছন্দ হবে। লজ্জায় মুখটা লাল হয়ে উঠল। মায়ের বুকে মুখ লুকিয়ে বললাম, তুমি ছেলে দেখে রেখেছ, সেটা আমাকে এতদিন বলনি কেন? আমার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মা বললেন, সময় হয়নি বলে বলিনি, তবে বলে আমার মুখটা তুলে ধরলেন, চিন্তা করিস না, মনে হচ্ছে খুব শিগগির বোধহয় তোকে বলতে হবে। সুমনবাবু হাসছে দেখে লজ্জায় ঘরে ঢুকে গেলাম। 4 মাসের চেষ্টাতে শেষে পোস্ট অফিসে একটা চাকরি হয়ে গেল, কিন্তু পোস্টিং হবে 1 মাস ট্রেনিংয়ের পর। মা, সুমনবাবু, এমনকি সবিতাদি পর্যন্ত খুব খুশি হলেন আমার চাকরি পাওয়াতে। মা আমাকে একটা হাত ঘড়ি কিনে দিয়ে বলেছেন, এখন থেকে এটা পরে রোজ অফিসে যাবি। ট্রেনিং পিরিয়ড দেখতে দেখতে চলে গেল। এবার যখন আমার পোস্টিং হলো, দেখলাম আমাকে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার করে জয়নগরের মাজিলপুর পোস্ট অফিসে পাঠাচ্ছে। বাড়ি ফিরে মা আর সুমনবাবুকে বললাম, এ চাকরি আমি করব না। সুমনবাবু বললেন, কেন করবে না? তোমার অসুবিধা কোথায়? বললাম, এখান থেকে যাতায়াত করব কি করে? এছাড়া ওখানে তো সেই মামি আছে। সুমনবাবু বললেন, তাহলে তো ভালোই হয়েছে, তুমি তোমার মামির কাছে থেকেই অফিস করবে। আমি আঁতকে উঠে বললাম, না না, ওখানে থাকবো না,
মামিকে আমার বিশ্বাস নেই। মা সব শুনে বললেন, তুই জয়েন করবি কবে? বললাম, কালকেই করতে হবে। মা সুমনবাবুকে বললেন, তুই কি ওর সাথে কাল একটু যেতে পারবি? সুমনবাবু বললেন, সে না হয় গেলাম, কিন্তু তারপর ওকে তো একা থাকতে হবে। কাল গিয়ে তুই তো দেখে আয় বলে মা বললেন, তারপর একটা ঘর ভাড়া টাড়া করে ওর সঙ্গে না হয় আমি থাকব। এদিকে তো সবিতা আছে, তোর অসুবিধা হবে না। ভাবছি অঘ্রাণ মাসের দিকে অনির বিয়েটা দিয়ে দেব। কথাটা শোনা মাত্র মাকে বললাম, আমি কিন্তু এখন চাকরি করছি, যাকে তাকে বিয়ে করতে পারবো না। ঠিকই তো, যাকে তাকে বিয়ে করবি কেন? বলে মা হেসে বললেন, আমার পছন্দ করা ছেলে বোধহয় তোর অপছন্দ হবে না। বললাম, তুমি আগেও তো এই কথা বলেছ, কিন্তু তোমার পছন্দ করা ছেলেটা কে সেটা আমাকে বলবে না? কেন বলবো না? বলে মা বললেন, ঠিক আছে, পুজোর আগে কাপড় জামা কিনতে হবে তো, তখন তোকে বলবো। যদি তোর অপছন্দ হয় তখন আমাকে বলিস, তাহলে অন্য ছেলে দেখব। বলেই মা বললেন, কেন, তোর কি কেউ পছন্দ আছে নাকি? থাকলে আমাকে এখনই বল। বলবো বলে সুমনবাবুর দিকে তাকিয়ে বললাম, তবে তুমি তোমার পছন্দের ছেলের কথা যেদিন বলবে, সেই ছেলে যদি আমার পছন্দ না হয় তখন আমি আমার পছন্দ বলবো। মা একটু চিন্তিত হয়ে বললেন, তোর যে কেউ পছন্দ আছে সেটা আমাকে আগে বলিসনি তো? আমিও হেসে বললাম, হ্যাঁ, তোমার পছন্দের কথা আমাকে বলেছ? ঠিক আছে বলে মা বললেন, পুজো তো আর কটা দিন পর, তখন না হয় বলিস। এখন ঘরে যা, গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হ, আমি চা করে নিয়ে আসছি। সকাল 6টার ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছিয়ে নামখানার ট্রেনে গিয়ে উঠলাম। সারাক্ষণ সুমনবাবু আমার পাশে থাকলেও কাল রাত থেকে আমার সাথে খুব একটা কথা বলছিলেন না। বাধ্য হয়ে আমি দুটো একটা কথা বললে উনি হ্যাঁ হুঁ করে উত্তর দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকেন। ওনার হাবভাব দেখে বুঝতে অসুবিধা হয় না গতকাল আমার পছন্দের ছেলের কথা বলেছিলাম বলে হয়তো ওনার রাগ বা কষ্ট হয়েছে। মনে মনে খুব খুশি হয়েছি এতদিন পর এটা বুঝতে পেরে সুমনবাবু আমাকে পছন্দ করেন। কারণ আমি যখন মাকে বলছিলাম, তোমার পছন্দের ছেলে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমার পছন্দের ছেলের কথা তোমাকে বলবো। কথাটা বলেই সুমনবাবুর দিকে তাকিয়ে দেখি সে অবাক আর অসহায় চোখে আমার দিকে তাকিয়ে কিছু যেন বলতে চাইছে। তখনই আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। মামার বাড়িতে থাকার সময় স্কুলে যেতে আসতে অনেক রকম চোখের চাউনির সামনে পড়তে হতো, কিন্তু এ চাউনি আমি আগে কখনো দেখিনি, যেটা গতকাল আমি কয়েক মুহূর্তের জন্য দেখেছিলাম। আজ যেন খুব ইচ্ছা করছে সুমনবাবুর গা ঘেঁষে বসে মনের কথা বলতে। যতবার তার দিকে চেপে বসি ততবারই সে সরে সরে বসে। শেষে না পেরে লজ্জা বিসর্জন দিয়ে আমি প্রথম নিজের বাঁ হাতটা দিয়ে তার ডান হাতের মধ্যে হাত দিয়ে ধরলাম। সুমনবাবু মুখটা আমার কানের পাশে নিয়ে এসে বললেন, সামনের লোকগুলো দেখছে তো। সুমনবাবুর মুখের দিকে তাকিয়ে বুঝলাম উনি আনইজি ফিল করছেন, তাই একটু হেসে আবার আমার মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বললাম, আমি আমার মনের মানুষের হাত ধরেছি, সেটা যারা দেখছে তাদের দেখতে দিন। বলে মাথাটা তার কাঁধে রেখে একটু কাত হয়ে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভাবতে লাগলাম। সবিতাদির মেয়ের পড়াশোনা থেকে শুরু করে সমস্ত দায়িত্বটা এবার থেকে আমিই নেব। মামারও খোঁজ নিয়ে দেখব মামা কেমন আছেন, কারণ মামা সেদিন আমাকে সাহস জুগিয়ে পালাতে সাহায্য না করলে আজ আমি হয়তো সুমনবাবুর অনি হতে পারতাম না। তাই যদি বুঝি মামা ভালো নেই, তখন দরকার হলে সুমনবাবুর সাথে কথা বলে মামাকেও কিছু করা যায় কি না সেটাও দেখব। চোখ বন্ধ করে যখন এসব ভাবছি তখন সুমনবাবু হয়তো ভেবেছেন আমি ঘুমিয়ে পড়েছি, তাই আমার মাথা যাতে তার কাঁধ থেকে সরে না যায় তাই তিনি নিজের মাথাটা তার অনির মাথার সাথে ঠেকিয়ে আমার ধরা হাতটা আরও শক্ত করে ধরে রাখলেন। হয়তো এই ভেবে
যাতে তার ঘুমন্ত অনি পড়ে না যায়। আমার এই গল্প পাঠটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।